হ্যালো 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 মুন্নালোক মুন্নিলোক, আবার তোদের ক্লাস করানোর জন্য হাজির হয়েছে তোদের রোগা পাতলা দুগলা কালুয়া সুরাজ মাস্টার, অর্থাৎ আমি নিজে। এর আগের দিন পড়িয়েছিলাম ক্লাস 10-এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট। আজকে শুরু হবে দ্বিতীয় পার্ট। তো শুরু করা যাক। বক্রতা জনিত সঞ্চালন বা কার্ভেচার মুভমেন্ট বা বক্র সঞ্চালন কি? এইটা যাওয়ার আগে একটু এখানে দেখে নিই হালকা করে। আহ, যে জীবের মধ্যে দুটা ক্যাটাগরি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কে ফোন করেছে? হ্যালো। আচ্ছা, ক্লাস করছে, আমি পরে কথা বলছি। তো জীবের দুটা ক্যাটাগরি, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদের মধ্যে আমরা কি দেখি? কি দেখি? কাণ্ড বা শাখা প্রশাখা, আর কি দেখি? মূল। এবার ভাব, এমনি করে ভাব যে যাদের মধ্যে প্রাণ আছে তাদের বলা হয় জীব। জীবের এখন দুটা ক্যাটাগরি করলাম আমি, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। এখানে প্রাণীরও প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে। উদ্ভিদের কি কি অংশ থাকে? মেইনলি কাণ্ড, শাখা প্রশাখা, মূল। তার মানে কাণ্ড, শাখা প্রশাখা, মূল এগুলো হচ্ছে উদ্ভিদের অংশ। এখন আমি উদ্ভিদকে ফোকাস করব। উদ্ভিদের বৃদ্ধি হয়, যাদের মধ্যে প্রাণ আছে তাদের বলা হয় জীব। জীবের মধ্যে পড়ছে উদ্ভিদ। উদ্ভিদের বৃদ্ধি ঘটে, এটা নর্মাল ব্যাপার, সবাই জানিস যে একটা গাছ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়, অর্থাৎ উদ্ভিদেরও বৃদ্ধি ঘটে। এবার প্রশ্ন হয়েছে, উদ্ভিদের বৃদ্ধি হয় সমান বৃদ্ধি হয় না অসমান বৃদ্ধি হয়? প্রত্যেকটা জিনিসের কি সমান বৃদ্ধি হয় না অসমান বৃদ্ধি হয়? উত্তর হচ্ছে অসমান বৃদ্ধি হয়। অসমান কিংবা আনইকুয়াল, আনইকুয়াল গ্রোথ। এবার এখানে লাইন লেখা আছে যে বক্রতা জনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন হলো উদ্ভিদের এমন বৃদ্ধিজনিত চলন যেখানে গাছের কোন অংশ একদিকে বেশি আর অন্যদিকে কম বৃদ্ধি পায়, যার ফলে গাছটা কি হয়? বেঁকে যায়। আমরা জানি গাছের বৃদ্ধি হয়, কিন্তু সমস্ত অংশ সমানভাবে বৃদ্ধি পায় না। কোনো একটা অংশ বেশি বৃদ্ধি পায়, কোনো একটা অংশ কম বৃদ্ধি পায়। তাহলে একটা অংশ বেশি বৃদ্ধি পাবে, একটা অংশ কম বৃদ্ধি পাবে, তাহলে এক্ষেত্রে বৃদ্ধিটা কেমন হলো? সমান না অসমান? বৃদ্ধিটা হয়ে গেল অসমান, অর্থাৎ অসম বৃদ্ধি, ইংরেজিতে আনইকুয়াল গ্রোথ। তো একদিকে কম বৃদ্ধি হয় আর একদিকে বেশি বৃদ্ধি হয়, ওই জন্য গাছ একদিকে বেঁকে যায়। তাহলে মুদ্রা কথা যে গাছের বৃদ্ধি হয়, কিন্তু কোন অংশের কম বৃদ্ধি হয়, কোন অংশের বেশি বৃদ্ধি হয়, ওই জন্য গাছ বেঁকে যায়। এই ঘটনাটাকে কি বলা হয়? বক্রতা জনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন। প্রশ্ন হচ্ছে, হয় কেন হয়? গাছের একদিকের বৃদ্ধি বেশি, একদিকের বৃদ্ধি কম কেন হচ্ছে? বা গাছের কোন অংশের একদিকে বেশি বৃদ্ধি হচ্ছে, একদিকে কম বৃদ্ধি হচ্ছে কেন? এর কারণ কি? এখানে লেখা আছে যে বাইরের উদ্দীপকের প্রভাবে এরকম ঘটনা ঘটে। যে বাইরের উদ্দীপকের প্রভাবে এরকম ঘটনা ঘটে। বাইরের উদ্দীপক বলতে আলো, জল, তাপমাত্রা, এগুলো তো বাইরের উদ্দীপক। তো আলো, জল, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে বাইরের উদ্দীপক। এই বাইরের উদ্দীপকের জন্য
এরকম বক্রতাজনিত সঞ্চালন ঘটে, কিংবা বক্র সঞ্চালন ঘটে, কিংবা উদ্ভিদের কোনো একটা অংশের বেশি বৃদ্ধি ঘটে কিংবা কম বৃদ্ধি ঘটে। আর এখানে লেখা আছে অক্সিন হরমোন। অক্সিন হরমোন, হরমোন হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। এর আগের দিন বলেছিলাম যে আমরা জানি গাছের মধ্যে অক্সিন হরমোন থাকে। প্রশ্ন হয়েছে সব জায়গায় সমান পরিমাণে থাকে না কোথাও কম বেশি থাকে? তো অক্সিন হরমোন গাছের মধ্যে থাকে, কিন্তু সব জায়গায় সমানভাবে থাকে না, কোনো একদিকে বেশি থাকে। তো অক্সিন হরমোন গাছের যে অংশে বেশি পরিমাণে থাকবে সেই অংশের কোষগুলো বড় আর লম্বা হবে। আবার বলছি, অক্সিন হরমোন গাছের মধ্যে থাকে, তবে সব জায়গায় সমানভাবে থাকে না। অক্সিন হরমোন গাছের যেই জায়গাতে বেশি পরিমাণে থাকবে সেই জায়গার কোষগুলো লম্বা আর বড় হবে, ফলে গাছটি বাঁকবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে বক্রতাজনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন কোন হরমোনের প্রভাবে ঘটে? অক্সিন হরমোন। তাহলে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এবার দেখব চলন, উদ্ভিদের চলন। এখানে শুধুমাত্র কার কথা দেখছি? কার কথা বলবো? চলনের কথা। এখানে আসা যাক, চলন। চলন, এখন এটা মনে রাখ যে চলন শুধুমাত্র উদ্ভিদের মধ্যে দেখা যায়। চলন শুধুমাত্র উদ্ভিদের মধ্যে দেখা যায়। আর চলন আর গমন দুটোই কাদের মধ্যে দেখা যায়? প্রাণীদের মধ্যে। চলন মানে কি? এর আগে আমি বলেছিলাম যে চলনে স্থান পরিবর্তন ঘটবে না, আর গমনে স্থান পরিবর্তন হইবে। স্থান পরিবর্তন কারা করে না? উদ্ভিদরা করে না, গাছপালারা করে না। তোরা সবাই জানিস যে যারা প্রাণী কিংবা মানুষ, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, অর্থাৎ স্থান পরিবর্তন করে। আর স্থান পরিবর্তনটা হয়েছে গমন। কিন্তু গাছপালা একটা জায়গায় স্থির থাকে, জায়গা চেঞ্জ করে না, স্থান পরিবর্তন করতে পারে না। সেটা হয়েছে চলন। অর্থাৎ চলনে স্থান পরিবর্তন হইবে না। আর স্থান পরিবর্তন কারা করে না? উদ্ভিদরা করে না। এইবার উদ্ভিদের চলনকে আমি এখন তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, আর ন্যাস্টিক। ট্যাকটিক চলনের আবার দুটো ভাগ আছে। লিখছি না, ট্রপিকের তিনটা ভাগ আছে। ন্যাস্টিকেরও চারটা ভাগ আছে। হুম, এখানে আমি যে ব্যাপারটা দেখব যে উদ্ভিদের চলনের মেইনলি তিনটা ভাগ। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, আর ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনের দুটো ভাগ দিয়েছে, ফটোট্যাকটিক চলন আর কেমোট্যাকটিক চলন। ট্রপিকের তিনটা ভাগ দিয়েছে, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ন্যাস্টিকের চারটা ভাগ দিয়েছে, ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন। এই ছকটা এখন হয়তো মাথায় ঢুকবে না, তো প্রত্যেকটা শব্দের মানে একদিক থেকে জানবো। এখানে যদি প্রত্যেকটা শব্দের মানে জানতে পারি, তাহলে এখান থেকে অনেকটা টপিক ক্লিয়ার হবে। আমি দেখানোর চেষ্টা করছি তোদের।
ট্যাকটিক, টপিক, প্লাস্টিক। ধৈর্য ধর একটু তোরা, ঠিক আছে? একটু লিখে নিচ্ছি জাস্ট, তাহলে পুরোটা ক্লিয়ার করে দেবো আমি। এবার দেখ তোরা, যে একবার দেখে নে, যে এটা ভাব যে চলন প্রাণীদের হয় না, সরি, শুধুমাত্র চলন উদ্ভিদের মধ্যে ঘটে আর চলন আর গমন প্রাণীদের মধ্যে ঘটে। এখানে চলন কার ক্ষেত্রে লেখা আছে? উদ্ভিদের ক্ষেত্রে না? তো এখানে যত রকমের টপিক আর যত রকমের চলন পাবো সবগুলো কার ক্ষেত্রে ঘটবে? উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে। এবার এই পুরো ফ্লোচার্টে এই পুরো ক্লাসিফিকেশনটাকে বুঝতে গেলে এই মানেগুলো জানতে হবে। এখানে ট্যাকটিক মানে কি? ট্যাকটিক মানে এখন জাস্ট ভাব যে উদ্দীপকের তীব্রতা আর গতি, ঠিক আছে? এখন এটা ভাব, ট্যাকটিক মানে উদ্দীপকের তীব্রতার গতিপথ, টপিক মানে শুধুমাত্র শুধুমাত্র গতিপথ, উদ্দীপকের গতিপথ বা আমি বলতে পারি দিক। ন্যাস্টিক মানে উদ্দীপকের তীব্রতা, তার মানে ন্যাস্টিক মানে শুধুমাত্র তীব্রতাকে বোঝাচ্ছে, টপিক মানে শুধুমাত্র গতিপথ বা দিককে বোঝাচ্ছে, আর ট্যাকটিক মানে দুটাকেই বোঝাচ্ছে, তীব্রতা আর গতিপথ। এখানে দেখ, ফটো, খিচ মেরি ফটো, তো ফটো মানে হয়েছে আলো, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ। হাইড্রো মানে হচ্ছে জল, জিও মানে হচ্ছে অভিকর্ষ, জিও মানে জিও মানে হচ্ছে অভিকর্ষ। থার্মো মানে হচ্ছে তাপ বা তাপমাত্রা, তাপমাত্রা বা উষ্ণতা। সিসমো মানে হচ্ছে কাজ, মানে আঘাত, আঘাত বা লিখছি স্পর্শ। দেখ, এবার তোরা জানিস যে উদ্দীপক মানে হতে পারে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, জল, আলো, তাপ, অনেক কিছু হতে পারে। যে কোনো উদ্দীপকের তীব্রতা আর গতিপথের কথা যখনই পাবো, তীব্রতা আর গতিপথ এই দুটো কথা একসঙ্গে যখনই পাবো,
ভেবে নেব ট্যাকটিক চলন, কিংবা আমি লিখতে পারি প্রভাব। কি লিখতে পারি? প্রভাব। এমনি করে ভাব যে যখন উদ্দীপকের প্রভাব কিংবা উদ্দীপকের তীব্রতা আর গতিপথ পাবো, তখন ভেবে নেব কি? ট্যাকটিক চলন। শুধুমাত্র উদ্দীপকের গতিপথ বা দিক যদি পাই, তাহলে ভেবে নেব ট্রপিক চলন। শুধুমাত্র তীব্রতা যদি পাই, তাহলে কি ভাববো? ন্যাস্টিক চলন। এবার দেখ, এখানে লিখে আছে ট্যাকটিক চলন, এখানে ট্রপিক চলন, আর এখানে ন্যাস্টিক। তাহলে উদ্ভিদের চলন মেইনলি কয় রকমের হতে পারে? 3 রকমের। কত রকমের হতে পারে? 3 রকমের। উদ্ভিদের চলন কত রকমের হতে পারে? 3 রকমের। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক মানে কি বলেছিলাম? উদ্দীপকের তীব্রতা আর গতিপথ। তাহলে ডেফিনেশন যদি বলতে হয়, তাহলে কেমনি করে বলবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা ও গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে কি বলবো? ট্যাকটিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যদি উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেটাকে কি বলবো? ট্যাকটিক চলন। ট্রপিক চলনে কি বলবো? ট্রপিক মানে কি? গতিপথ বা দিক। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ বা দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেটাকে কি বলবো? ট্রপিক চলন। ন্যাস্টিক মানে কি? উদ্দীপকের তীব্রতা। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেটাকে কি বলবো? ন্যাস্টিক চলন। তাহলে এই 3টা শব্দের মানে এরকম ভাবে যদি বুঝে নিস, তাহলে এই 3 প্রকার চলনের ডেফিনেশন তোরা পারবি, এটা আমার বিশ্বাস। কমন কথা কি? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ট্যাকটিক। যদি উদ্ভিদের চলন যদি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা ট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যদি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা ন্যাস্টিক চলন। এবার প্রত্যেকটার ভাগ দিয়েছে। ট্যাকটিক চলনের 2টা ভাগ, ফটোট্যাকটিক চলন ও ট্যাকটিক চলন। ট্রপিক চলনের 3টা ভাগ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ন্যাস্টিকের 4টা ভাগ, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। প্রত্যেকটা ডেফিনেশন তোরা এখান থেকেই পেরে যাবে। এই মানেটা বুঝ। ফটো মানে কি? আলো। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। হাইড্রো মানে কি? জল। জিও মানে কি? অভিকর্ষ, যেটা এই যে কোনো জিনিসকে যদি ফেলি, তাহলে সবসময় সেটা নিচের দিকে আসবে না, এটার মানে অভিকর্ষ। থার্মো মানে তাপমাত্রা বা তাপ বা উষ্ণতা। সিস্মো মানে আঘাত বা স্পর্শ। প্রত্যেকটার মানে ব্রেনে ঢুকিয়ে নেয়। শুধুমাত্র বই খুলতে গেলে হবে না, বই খোলার সঙ্গে সঙ্গে একটু ব্রেনও খুলুস। বই খোলার সঙ্গে সঙ্গে ব্রেন খুলিস, আর এগুলো একটু ক্যাপচার করিস। নেক্সট চলে আসে ফটো ট্যাকটিক। ফটো মানে কি? ফটো মানে আলো বললাম। তাহলে কি? আলোর তীব্রতা ও গতিপথ দ্বারা যদি চলন নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটা কি? ফটো ট্যাকটিক চলন। ট্যাকটিক পাচ্ছি না, ট্যাকটিক পাওয়া মানে কি? তীব্রতার গতিপথ তো পাওয়াই। আর ফটো মানে কি? আলো। তাহলে আলোর তীব্রতা ও গতিপথ দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, সেটা ফটো ট্যাকটিক চলন। কেমোট্যাকটিক মানে কি? এখানে রাসায়নিক পদার্থের কথা পাবো। ফটোট্রপিক চলন, ট্রপিক মানে দিক বা গতিপথ, ফটো মানে আলো। তাহলে আলোর গতিপথ বা দিক অনুসারে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রিত হবে। নামের মধ্যে সবকিছু লুকিয়ে আছে। হাইড্রোট্রপিক, হাইড্রো মানে কি? জল। হাইড্রো মানে জল। তো তাহলে জলের গতিপথ অনুসারে এই চলন নিয়ন্ত্রিত হবে। জিও মানে কি? অভিকর্ষ। তাহলে এই এই চলনটা অভিকর্ষের দিক অনুযায়ী ঘটবে। নেক্সট ন্যাস্টিক চলন। এখানে লেখা আছে ফটোন্যাস্টিক না? ন্যাস্টিকে কি লেখা আছে? তীব্রতা। আলোর তীব্রতা দ্বারা এটা ঘটবে। তাহলে থার্মোন্যাস্টিক, থার্মো মানে কি? তাপ। আর ন্যাস্টিক মানে তীব্রতা। তাহলে তাপের তীব্রতা দ্বারা এটা ঘটবে। সিসমোন্যাস্টিক মানে কি? সিসমো মানে হচ্ছে আঘাত বা স্পর্শ, আঘাতের জন্য ঘটবে। কেমোন্যাস্টিক মানে কি? কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। তাহলে এটা রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটবে। রিপিট করিয়ে দিচ্ছি। উদ্ভিদের চলন 3 রকমের হয়, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। এই চলনটা উদ্দীপকের তীব্রতার গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে।
ট্রপিক চলনটা উদ্দীপকের দিক দ্বারা নিয়ন্ত্রিত হবে বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, ন্যাস্টিকটা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ট্যাকটিক চলনের দুটো ভাগ, ফটো আর কেমো। ফটো মানে কি আলো, তাহলে আলোর তীব্রতা ও গতিপথ। কেমো এখানে রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটবে। ট্রপিকের তিনটা ভাগ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটো মানে আলো, ট্রপিক মানে দিক, তাহলে আলোর দিক অনুযায়ী এটা ঘটবে। হাইড্রোট্রপিক, হাইড্রো মানে কি জল, ট্রপিক মানে দিক, জলের দিকে এটা ঘটবে। জিওট্রপিক, জিও মানে অভিকর্ষ, ট্রপিক মানে দিক, তাহলে অভিকর্ষের দিক অনুযায়ী এটা ঘটবে। এবার ন্যাস্টিকের চারটা ভাগ, ন্যাস্টিক মানে কি তীব্রতা, ফটো মানে কি আলো, তাহলে এটা আলোর তীব্রতা দ্বারা ঘটবে। থার্মো মানে তাপ, তাহলে তাপের তীব্রতা। সিসমো মানে আঘাত বা স্পর্শ, আঘাত বা স্পর্শ করতে গেলে এটা হবে কিমোন্যাস্টিক মানে রাসায়নিক পদার্থের জন্য। আশা করছি এটা হয়ে গেছে। এর পুরো ডিটেলস পরের স্লাইডগুলোতে আছে। এখানে একটা কথা বলে দিই টুক করে হালকা করে, যে এই তিন প্রকার চলনের মধ্যে কোন প্রকার চলনে উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে? ট্যাকটিক বা এখানে গমন হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তিন প্রকার চলনের মধ্যে কোন প্রকার চলনে গমন সম্ভব? ট্যাকটিক চলনে। কেন বলছি আমি পরে, এখন এটা মনে রাখ যে তিন প্রকার চলনের মধ্যে কোন প্রকার চলনে গমন সম্ভব? ট্যাকটিক চলনে। কিন্তু ট্রপিক আর ন্যাস্টিক চলনে গমন সম্ভব নয়। নেক্সট, ট্যাকটিক। ট্যাকটিক মানে তো বলে দিয়েছিলাম, একটু আগে কি বললাম, যে ট্যাকটিক চলনে গমন হবে। যে সামগ্রিক চলন বা গমন বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই হলো ট্যাকটিক চলন। বা যেই প্রকার চলনে গমন সম্ভব বা যেই প্রকার চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্যাকটিক চলন বলে। তোমরা ডেফিনেশন যেরকম ভাবে পারবা লিখবা, ঠিক আছে? এখানে বৈশিষ্ট্য দিয়েছে, এখানে লেখা আছে যে এই চলন উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ স্থান পরিবর্তন করতে পারে, ঠিক আছে? তাহলে প্রশ্ন, কোন প্রকার চলনে উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে? ট্যাকটিক চলন। কেমন উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাহ্যিক উদ্দীপক। মস, ফার্ন, অনুন্নত জলজ উদ্ভিদে এই চলন দেখা যায়। ফ্ল্যাজেলাস, সিলিয়া এই চলনের গমনাঙ্গ। তাহলে এই চারটা হয়ে গেল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থেকে কেমন প্রশ্ন আসতে পারে? ডিরেক্ট দিতে পারে যে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য লিখো, তাহলে চারটা লিখে দিলি। কিংবা এখান থেকে যদি শর্ট প্রশ্ন আসে তাহলে কি কি আসতে পারে? কোন ধরনের উদ্ভিদে ট্যাকটিক চলন দেখায়? মস, ফার্ন। তাহলে মস আর ফার্ন এইরকম জলজ উদ্ভিদে ট্যাকটিক চলন দেখা যায়। আর এই চলনের গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা আর সিলিয়া। সিলিয়া কি, ফ্ল্যাজেলা কি, এগুলো অবশ্যই পরে তোদের ডিটেলসে পড়াবো। এখন এটা ভাব যে ট্যাকটিক চলনের গমনাঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা, সিলিয়া। কোন উদ্ভিদে দেখা যায়? মসফান উদ্ভিদে। এই চলনে কি হয়? স্থান পরিবর্তন হয়, অর্থাৎ গমন ঘটে। এবার কি বলেছিলাম যে ট্যাকটিক চলন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ফটোট্যাকটিক, একটা কি ফটোট্যাকটিক, আর একটা কেমোট্যাকটিক। ট্যাকটিক চলন কয় রকমের হতে পারে? ট্যাকটিক চলন দুই রকমের হতে পারে। একটা হচ্ছে ফটোট্যাকটিক চলন, আর একটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এখানে কি দেওয়া আছে? ফটোট্যাকটিক। ফটো মানে হইছে আলো, ফটো মানে
ফটো মানে হয়েছে আলো। ট্যাকটিক মানে কি বলেছিলাম? প্রভাব, বলেছিলাম তীব্রতা ও গতিপথ। এখানে ডেফিনেশনে কি লেখা আছে দেখা যাক। যে বাহ্যিক উদ্দীপক আলোর দ্বারা, বাহ্যিক উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক, এখানে বাহ্যিক উদ্দীপক বলতে আলোকে বুঝিয়েছে। যে আলোর দ্বারা উদ্ভিদ স্থানান্তরিত হলে তখন সেটির ফটোট্যাকটিক চলন ঘটে। এখানে ডেফিনেশন লেখা নাই, অন্যরকম ভাবে লেখা আছে। তো তোরা ডেফিনেশন অন্যরকম ভাবে লিখতে পারিস। ট্যাকটিক মানে কি বলেছিলাম? তীব্রতা ও গতিপথ, এতটা বলেছিলাম না? তাহলে তোরা এমনি করে লিখতে পারিস যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই প্রকার চলনকে ফটোট্যাকটিক চলন বলে। তোরা ডেফিনেশন এরকম ভাবে লিখতে পারিস। আবার বলছি, ফটোট্যাকটিক চলন, ফটো মানে আলো, ট্যাকটিক মানে তীব্রতা ও গতিপথ। ডেফিনেশন কেমনি করে লিখবি? যে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো, আবার শোন, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। এবার এখানে দেখ, এইরকম চলন কাদের মধ্যে ঘটে? ডায়াটম, হলভক্স, ক্লামাইডোমোনাস, এদের মধ্যে ঘটে। তাহলে এখানে আমি ট্যাকটিক চলন লিখছি। ট্যাকটিক, প্রথম কথা, এই চলনে কি সম্ভব? এই চলনে গমন সম্ভব। কি সম্ভব? গমন সম্ভব বা স্থান পরিবর্তন হয়। স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন হয়। এবার এখানে লিখছি নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর উচ্চ এর এবার দেখ, শুধুমাত্র শুধুমাত্র তিন প্রকার চলনের মধ্যে ট্যাকটিক চলনে কি সম্ভব? গমন সম্ভব। গমন মানে কি? স্থান পরিবর্তন করা, ওই জন্য লেখা আছে স্থান পরিবর্তন হয়। এবার আমরা জানি যে মানুষের মধ্যে যেমন নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী থাকে না, গরিব আর ধনী, যে মানুষের মধ্যে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী থাকে, ঠিক উদ্ভিদের মধ্যেও নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ থাকে। ভালো করে শুনবি, খুব ইম্পর্ট্যান্ট। মানুষের মধ্যে যেমন উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণীর কন্ডিশন থাকে বা ক্যাটাগরি থাকে, উদ্ভিদের মধ্যেও সেম ক্যাটাগরি থাকে, যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ। এখানে আমি নিম্ন শ্রেণীর উদ্ভিদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। তো ট্যাকটিক চলন, প্রশ্ন হচ্ছে ট্যাকটিক চলন উদ্ভিদের মধ্যে ঘটবে? ট্যাকটিক চলন উদ্ভিদের মধ্যে ঘটবে। প্রশ্ন হচ্ছে কোন ধরনের উদ্ভিদের মধ্যে ঘটবে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে ঘটবে, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে ঘটবে না। ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এগুলো কেমন টাইপের উদ্ভিদ? নিম্ন শ্রেণীর না উচ্চ শ্রেণীর? নিম্ন শ্রেণীর। তাহলে প্রশ্ন,
ট্যাকটিক চলন নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে না উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে? উত্তর হবে ট্যাকটিক চলন নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে ঘটে। উদাহরণ ক্লামাইডোমোনাস, ভলভক্স আর ডায়াটাম। আর এই নিম্ন শ্রেণীর উদ্ভিদরাই করতে পারে, গমন করতে বা স্থান পরিবর্তন করতে পারে। আশেপাশে যেমন আম গাছ, জাম গাছ কিংবা আর অন্যান্য গাছ, যেই গাছগুলো তোরা দেখিস সেগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর গাছ। অর্থাৎ আমার যে পৃথিবীতে যতগুলা গাছপালা আছে তাদের মধ্যে বেশিরভাগ উদ্ভিদ বা গাছপালা স্থান পরিবর্তন করতে পারে। অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। ইম্পর্টেন্ট এটা। আমরা কি জানি যে গাছপালা কিংবা উদ্ভিদ স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু এখানে কি দেখছি স্থান পরিবর্তন করতে পারে, যে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা স্থান পরিবর্তন করতে পারে। এখান থেকে এমনি করে পড়তে হবে যে ট্যাকটিক চলনে গমন সম্ভব কিংবা স্থান পরিবর্তন হয়। ট্যাকটিক চলন কোন শ্রেণীর উদ্ভিদের মধ্যে দেখা যায়? উচ্চ শ্রেণীর না নিম্ন শ্রেণীর? নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর উদ্ভিদের কয়েকটা উদাহরণ কি? ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটাম। তার মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা কিংবা ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটাম এগুলো কি করতে পারে? গমন করতে পারে বা স্থান পরিবর্তন করতে পারে। এখানে ফটোট্যাকটিক চলনের ডেফিনেশন নেই, তোমরা নিজের মতো করে সাজিয়ে লিখে নেবা। যে আলোর তীব্রতা ও গতিপথ দ্বারা যদি চলন নিয়ন্ত্রিত হয় সেটাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। আশা করছি এটা হয়ে গেছে কমপ্লিট। কেমোট্যাকটিক চলন। কেমো মানে কি? কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। ট্যাকটিক মানে কি? ট্যাকটিক মানে বলেছিলাম তীব্রতা ও গতিপথ, কিংবা বলেছিলাম প্রভাব, কিংবা কি বলেছিলাম? প্রভাব। আর কেমো মানে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ। কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ, ট্যাকটিক মানে হচ্ছে প্রভাব। তাহলে বলতে পারি রাসায়নিক পদার্থের প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হয় তাহলে সেটাকে বলা হয় কেমোট্যাকটিক। রিপিট করছি আবার, রাসায়নিক পদার্থের প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন সম্পন্ন হয় তখন সেটাকে বলা হয় কেমোট্যাকটিক চলন। তোদের বইয়ে স্পেসিফিক ভাবে এইরকম ডেফিনেশন দেওয়া ছিল, ওটাই বোঝানোর চেষ্টা করছি আমি। দেখ, তোদের বইয়ে যে ডেফিনেশনটা লিখেছিল যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, হার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে বলা হয় কেমোট্যাকটিক চলন। একটু বুঝিয়ে বলছি।
যে এইটা হচ্ছে ডিম্বাণু, এটাও শুক্রাণু, এটাও শুক্রাণু। এটা কার শুক্রাণু? এটা কার শুক্রাণু? এটা হচ্ছে মসের শুক্রাণু, এটা হার্নের শুক্রাণু। দুটাই শুক্রাণু কার দিকে আসছে? ডিম্বাণুর দিকে আসছে। মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে আসছে, হার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে আসছে। এটাই লিখে আছে যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে আসবে, হার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে আসবে। এই ঘটনাটাকেই বলা হয় এই ঘটনাটাকেই বলা হয় কেমোট্যাকটিক চলন। যেখানে সুক্রোজ কি? এখানে সুক্রোজ হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ। এখানে সুক্রোজ রাসায়নিক পদার্থ। আমরা জানি যে এমনি করে ভাব, আর এটা হচ্ছে সুন্দরী মাইয়া লোক, এটা সুন্দরী মাইয়া লোক। আর এই এই শুক্রাণুগুলোকে ভাব সুচিন্দর বদমাস পোলাপান। তো যেইখানে সুন্দরী মাইয়া লোক থাকবে, বা কোথাও যদি সুন্দরী মাইয়া লোক থাকে, তাহলে সেই সুন্দরী মাইয়া লোককে পটানোর জন্য অনেক সুচিন্দর চেষ্টা করবে। তো এটা হচ্ছে ডিম্বাণু। তো এই ডিম্বাণুকে পটানোর জন্য মসের শুক্রাণুও চেষ্টা করবে, হার্নের শুক্রাণুও চেষ্টা করবে। তাহলে মসের শুক্রাণু যদি একে পটাতে চায়, তাহলে মসের শুক্রাণুকে এর কাছে আসতে হবে। ফার্নের শুক্রাণু যদি একে পটাতে চায়, তাহলে ফার্নের শুক্রাণুকে এর দিকে আসতে হবে। এই কথাটাই লেখা হয় যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে আসে। আবার বলছি, মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে আসে। এই ঘটনাটাকে কি বলা হয়? কেমোট্যাকটিক চলন। আশা করছি এটা হয়ে গেছে। হুম। পজিটিভ ফটোট্যাকটিক চলন আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন একটু দেখে নিই হালকা করে, চলে আসি। এখানে লিখে যে হ্যাঁ, এখানে লিখি যে ট্যাকটিক ট্যাকটিক চলন ট্যাকটিক চলন দুই প্রকার ছিল। একটা হচ্ছে ফটোটক ফটো ফটোট্যাকটিক ট্যাকটিক চলন, আর কি ছিল? কেমোট্যাকটিক কেমোট্যাকটিক চলন। এবার যেটা ফটোট্যাকটিক চলন, সেটা আবার দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন, আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক। দেখ, চলন তিন রকমের: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনের দুটো ভাগ, ফটোট্যাকটিক চলন আর কেমোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনের আবার দুটো ভাগ, পজিটিভ ফটোট্রা পজিটিভ পজিটিভ ফটোট্যাকটিক চলন আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন। লেখা আছে যে পজিটিভ ফটোট্যাকটিক চলন আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এখানে নেগেটিভ আর পজিটিভ মানে কি? এখানে নেগেটিভ মানে হচ্ছে বিপরীত দিকে। এখানে নেগেটিভ মানে বিপরীত দিকে। নেগেটিভ মানে বিপরীত দিকে।
আর এখানে পজিটিভ মানে দিকে। এমনি করে ভাব। এখন দেখব পজিটিভ ফটোট্যাকটিক চলন আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন। পজিটিভ মানে দিকে আর নেগেটিভ মানে বিপরীত দিকে। আবারও বলছি, পজিটিভ মানে দিকে, নেগেটিভ মানে বিপরীত দিকে। ফটো মানে কি? ফটো মানে আমরা জানি আলো। ফটো মানে কি জানি? ফটো মানে জানি আলো। নেগেটিভ ফটোট্যাকটিক চলন, তাহলে এখানে নেগেটিভ মানে বিপরীত দিকে, ফটো মানে আলো, তাহলে নেগেটিভ ফটোট্যাকটিক চলনটা আলোর দিকে ঘটবে না আলোর বিপরীত দিকে ঘটবে? নেগেটিভ মানে বিপরীত, ফটো মানে আলো, তাহলে এটা আলোর বিপরীত দিকে ঘটবে। লেখা আছে আলোক উৎসের বিপরীত দিকে ঘটবে। পজিটিভ মানে দিকে, ফটো মানে আলো, তাহলে এটা আলোর দিকে ঘটবে। আলোক উৎসের দিকে ঘটে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এমনি করে যে পজিটিভ ফটোট্যাকটিক চলন আলোর দিকে ঘটবে, আর নেগেটিভ ফটোট্যাকটিক চলন আলোর বিপরীত দিকে ঘটবে। দেখ, ট্যাকটিক চলন মানে কি? যদি উদ্দীপকের প্রভাবে ঘটে। ফটোট্যাকটিক চলন যেখানে আলো রিলেটেড ট্যাকটিক চলন। ফটোর ট্যাকটিক চলনের দুটো ভাগ, পজিটিভ ফটোট্যাকটিক চলন, নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তো পজিটিভ ফটোট্যাকটিক চলন যদি আলোর দিকে ঘটে, নেগেটিভ ফটোট্যাকটিক চলন যদি আলোর বিপরীত দিকে ঘটে। একটু আগেই মানে বললাম যে পজিটিভ মানে দিকে, ফটো মানে আলো, অর্থাৎ আলোর দিকে যদি ঘটে, যেই ট্যাকটিক চলন আলোর দিকে ঘটবে সেটা পজিটিভ ফটোট্যাকটিক চলন। নেগেটিভ মানে বিপরীত দিক, ফটো মানে আলো, যেই ট্যাকটিক চলন আলোর বিপরীত দিকে ঘটবে সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। কিছুই না, ট্যাকটিক চলন যদি আলোর দিকে ঘটে তাহলে সেটা পজিটিভ ফটোট্যাকটিক চলন, ট্যাকটিক চলন যদি আলোর বিপরীত দিকে ঘটে তাহলে সেটা নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এবার এখানে পজিটিভ ফটোট্যাকটিক চলনের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ক্লামাইডোমোনাস ভলভাক্স নামক শৈবাল, ইউলোথ্রিক্স, ক্লাডোফোরা, এখানে কয়েকটা উদাহরণ আছে। ক্লামাইডোমোনাস, ভলভাক্স, তার মানে ক্লামাইডোমোনাস আর ভলভাক্স উভয় ক্ষেত্রেই কমন। এখানে উদাহরণ তোরা টেকনিক্যালি মনে রাখতে পারিস, ক্লামাইডোমোনাস আর ভলভাক্স পজিটিভ ফটোট্যাকটিক চলন, নেগেটিভ ফটোট্যাকটিক চলন উভয় ক্ষেত্রে এই দুটো উদাহরণ তোরা দিতে পারিস। শুধুমাত্র এই দুটো উদাহরণ মনে রাখবি। ক্লামাইডোমোনাস, ভলভাক্স পজিটিভের ক্ষেত্রেও সেম উদাহরণ, নেগেটিভের ক্ষেত্রেও সেম উদাহরণ। এবার দিয়েছে টপিক মানে আমরা কি জানি? টপিক মানে আমরা জানি গতিপথ বা দিক। তার আগে এখানে আছে ট্রপিক চলন। এখানে লিখে দিচ্ছি দিক বা গতিপথ। উদ্দীপকের দিক বা গতিপথ অনুসারে চলন যদি ঘটে তাহলে সেটা কোন ধরনের চলন হবে? ট্রপিক চলন। এর সংজ্ঞাটা এখানে সুন্দরভাবে লেখা আছে যে উদ্দীপকের দিক বা গতিপথ অনুসারে যদি উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন সেটাকে কি বলা হয়? ট্রপিক চলন। তাই লেখা আছে। ট্রপিক চলন কয় রকমের হতে পারে? ট্রপিক চলন 3 রকমের হতে পারে। এখানে কত রকমের? 3 রকমের। ট্রপিক চলন কত রকমের হতে পারে? ট্রপিক চলন 3 রকমের হতে পারে। ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। ফটো মানে কি? ফটো মানে আলো। হাইড্রো মানে
জল, আর জিও মানে অভিকর্ষ। জিও মানে অভিকর্ষ। দেখ, ট্রপিক চলনের তিনটা প্রকার ভেদ, তিনটাতেই একটা শব্দ কমন, সেটা হচ্ছে ট্রপিক। তিনটাতে কোন শব্দটা কমন? ট্রপিক শব্দটা কমন। তাহলে ট্রপিক মানে কি পাচ্ছি আমি? গতিপথ বা দিক। তাহলে প্রত্যেকটা চলনে গতিপথ বা দিকের কথা পাবো। আর এই মানেটা আমি আগেই বলেছি যে ফটো মানে আলো, হাইড্রো মানে জল, জিও মানে অভিকর্ষ। তাহলে আলোর গতিপথ অনুযায়ী যদি চলন ঘটে সেটা ফটোট্রপিক চলন, জলের গতিপথ অনুযায়ী যদি চলন ঘটে সেটা হাইড্রোট্রপিক চলন, অভিকর্ষের দিকে বা অভিকর্ষের গতিপথ অনুযায়ী যদি চলন ঘটে সেটা জিওট্রপিক চলন। এটা আমি এর আগেও বলেছিলাম। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল জিনিস। প্রত্যেকটা চলনের উদাহরণ লেখা হয়, একই জিনিস একটু করে বলে দিচ্ছি। বারবার ওই কথাগুলোই বলতে হচ্ছে। ফটো মানে আলো, ট্রপিক মানে দিক, আলোর দিকে ঘুরবে। হাইড্রো মানে জল, ট্রপিক মানে দিক, জলের দিকে ঘুরবে। জিও মানে অভিকর্ষ, ট্রপিক মানে দিক, অভিকর্ষের দিকে করবে। এই তিনটা ডেফিনেশন খুব সুন্দরভাবে লেখা আছে। তাহলে কিছু না, ফটো, হাইড্রো, জিও আর ট্রপিক, এটির মানে জানতে গেলে এই তিনটা ডেফিনেশন ইজিলি তোরা পেতে যাবে, ইজিলি। ফটো মানে আলো, হাইড্রো মানে জল, জিও মানে অভিকর্ষ, ইজিলি। আলোর গতিপথ অনুযায়ী ফটোট্রপিক চলন, জলের গতিপথ অনুযায়ী হাইড্রোট্রপিক চলন, অভিকর্ষের গতিপথ অনুযায়ী জিওট্রপিক চলন। এই তিনটা ডেফিনেশন জাস্ট লেখা আছে। নেক্সট, নেক্সট, এবার এটি দেখব। এই টপিকটা বুঝতে গেলে একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধর, আমি ছবি আঁকছি। হুম, এটা দেখ। এটা হয়েছে মার্টি মহাশয়, এটা মার্টি মহাশয়। আমাকে যদি গাছ আঁকতে হয় তাহলে গাছ, গাছ সবুজ, সূর্য মামা, এটা আগে। এটা হচ্ছে সূর্য। মূল, কাণ্ড বা শাখা প্রশাখা। এবার এটাকে একটু এদিকে করি, ঠিক আছে। আর কি, অনুকূল, অনুকূল আর প্রতিকূল। অনুকূল মানে পজিটিভ।
বাস, যে এখান থেকে প্রশ্ন আসতে গেলে অনেক ছেলে মেয়েরা ভুল করে, ঠিক আছে? তো আশা করছি তোরা ভুল করবি না, খুবই ইজি জিনিস। এইখানে গল্পটা বা খেলাটা হচ্ছে অনুকূল আর প্রতিকূলকে নিয়ে। দেখ, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল লেখা আছে না? একবার একবার আলোর ক্ষেত্রে অনুকূল প্রতিকূল লেখা আছে, আর ক্ষেত্রে আলোর ক্ষেত্রে অনুকূল প্রতিকূল লেখা আছে। একবার জলের ক্ষেত্রে অনুকূল প্রতিকূল লেখা আছে, আর একবার অভিকর্ষের ক্ষেত্রে অনুকূল প্রতিকূল লেখা আছে, ঠিক আছে? এখানে অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে দিকে। অনুকূল মানে দিকে। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে দিকে। প্রতিকূল মানে বিপরীত দিকে। ধরে নে যে কোনো একটা মাইয়া আমার দিকে আসছে, তাহলে এক্ষেত্রে অনুকূল। কিংবা মাইয়া যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে সেটা প্রতিকূল। ঠিক আছে? অনুকূল যদি দিকে যায়, প্রতিকূল যদি বিপরীত দিকে হয়। এবার তোরা জানিস, এবার গল্পটা শুধুমাত্র হবে কাণ্ড, শাখা প্রশাখা আর মূলকে নিয়ে। কাণ্ড বা শাখা প্রশাখা আর মূলকে নিয়ে, গাছের এই দুটো অংশকে নিয়ে গল্প হবে, কাণ্ড আর মূল। তোরা জানিস মাটির নিচে মূল থাকে, মাটির উপরে কাণ্ড। এটা মাটি মহাশয়, তার উপরে কাণ্ড, নিচে মূল। সূর্য উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? উপরের দিকে থাকে। এবার দেখ, এখানে বলেছে যে অনুকূল আলোকবর্তী। অনুকূল মানে কি দিকে? আলোকবর্তী তার মানে আলোর দিকে। তাহলে গাছের বা উদ্ভিদের কোন অংশটা আলোর দিকে যায়? কাণ্ড না মূল? আমরা জানি মাটির নিচের দিকে মূল যায়, মাটির উপরের দিকে কাণ্ড যায়। তাহলে কাণ্ড উপরের দিকে যায়, আর সূর্য উপরে থাকছে, বা আলো তো উপরের দিকেই থাকছে। আলো আমরা মাটির নিচ থেকে পাই না উপর থেকে পাই? আলো উপরের দিক থেকে পাই। আলো উপরের দিক থেকে পাই, আর গাছের কাণ্ড উপরের দিকে যায়। তাহলে আলোর দিকে কি যাচ্ছে, কাণ্ড না মূল যাচ্ছে? তাহলে আলোর দিকে যাচ্ছে কাণ্ড, কারণ আলো উপরে আর গাছের কাণ্ড মাটির উপরে। তাহলে কাণ্ডটা হয়ে গেল কি, আলোর সাপেক্ষে অনুকূল, কিংবা অনুকূল আলোকবর্তী মূল। তাহলে আলোর সাপেক্ষে কাণ্ডটা অনুকূল, অর্থাৎ অনুকূল আলোকবর্তী। এবার চলে আসবো মূল। মূল মাটির নিচের দিকে যায়, কিন্তু আলো উপরের দিকে থাকে। তাহলে মূল আলোর দিকে যাচ্ছে না আলোর বিপরীত দিকে যাচ্ছে? আলো উপরের দিকে যাচ্ছে, আর মূল নিচের দিকে আসছে। তাহলে আলোর বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত মানে কি? প্রতিকূল। প্রতিকূল মানে কি? বিপরীত। তাহলে আলোর বিপরীত দিকে কি যাচ্ছে? মূল যাচ্ছে। আলোর বিপরীত দিকে মূল যাচ্ছে, ওই জন্য মূলটা কি? প্রতিকূল আলোকবর্তী। কাণ্ডটা আলোর দিকে যায়, ওই জন্য কাণ্ড অনুকূল আলোকবর্তী। এবার গল্প হবে জলকে নিয়ে। আমরা জানি ভূগর্ভের মধ্যে বা মাটির নিচে জল থাকে মেইনলি। গাছ মাটি থেকে জল শোষণ করে, এটা আমরা জানি, তোরাও জানিস। জল নিচের দিকে আছে, জল মাটির নিচে আছে। মাটির নিচে কি আছে, মূল না কাণ্ড? মাটির নিচে কে আসছে, মূল না কাণ্ড? একটু মিস্টেক করেছে এখানে। জল নিচের দিকে থাকে, আর গাছের মূল নিচের দিকে আসে। তাহলে জলের সাপেক্ষে মূলটা কি হবে? জলের সাপেক্ষে মূল হবে অনুকূল জলবর্তী।
কারণ জল নিচে থাকে আর মূল নিচের দিকে যায়। তাহলে জলের দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? অনুকূল জলবর্তী, কারণ অনুকূল মানে দিকে। প্রতিকূল জলবর্তী, জল নিচে থাকছে কিন্তু কাণ্ড উপরের দিকে যাচ্ছে, তাহলে জলের বিপরীত দিকে যাচ্ছে না, তাহলে এখানে কি হয়ে যাবে? কাণ্ড বা শাখা প্রশাখা। এবার অনুকূল অভিকর্ষবর্তী, অভিকর্ষ সবসময় নিচের দিকেই কাজ করে আর মূল নিচের দিকে যায়, তাহলে অনুকূল অভিকর্ষবর্তী কি হবে? মূল হবে, কারণ অভিকর্ষ নিচের দিকেই কাজ করছে আর মূল নিচের দিকে যায়। ওই জন্য কি অনুকূল অভিকর্ষবর্তী কি হবে? মূল। কাণ্ড, অভিকর্ষ নিচের দিকে কাজ করে কিন্তু কাণ্ড উপরের দিকে যায়, তার মানে কি অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে না? অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ প্রতিকূল, তার মানে কি কাণ্ড। কিছুই না, অনুকূল আর প্রতিকূলের মানে জানতে হবে, আর কাণ্ড আর মূল কোনটা উপরে থেকে কোনটা নিচে থাকে সেটা জানতে হবে, তাহলে এই ব্যাপারটি খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি। মাটির নিচে মূল থাকে, মাটির উপরে কাণ্ড শাখা প্রশাখা থাকে, অনুকূল মানে দিকে, প্রতিকূল মানে বিপরীত দিকে। একবার রিপিট, অভিকর্ষের বিপরীত দিকে কে যায়? অভিকর্ষ তো নিচের দিকে কাজ করছে, বিপরীত দিকে কে যাচ্ছে? কাণ্ড যাচ্ছে, তাহলে প্রতিকূল অভিকর্ষবর্তী কাণ্ড, অভিকর্ষ নিচের দিকে, মূলও নিচের দিকে যাচ্ছে, তাহলে অনুকূল অভিকর্ষবর্তী মূল। জল নিচে, নিচের দিকে কে যাচ্ছে? মূল, তাহলে অনুকূল জলবর্তী কে? মূল। জল নিচে কিন্তু কাণ্ড উপরে যাচ্ছে, তাহলে প্রতিকূল জলবর্তী কে? কাণ্ড। আলো উপরে থাকছে, কাণ্ড উপরে যাচ্ছে, তাহলে অনুকূল আলোকবর্তী কাণ্ড। আলো উপরে থাকছে কিন্তু মূল নিচে যাচ্ছে, তাহলে প্রতিকূল আলোকবর্তী। কিছুই না, এখানে জাস্ট অনুকূল আর প্রতিকূলের মানে জানতে হবে। অনুকূল মানে দিকে, প্রতিকূল মানে বিপরীত দিকে। আর এটা মাটি মহাশয়, তার নিচে মূল আছে, উপরে কাণ্ড আছে, বাস। আশা করছি এটা হয়ে গেছে। তাহলে হুট করে দিতে পারে যে উদ্ভিদের কোন অংশটা অনুকূল অভিকর্ষবর্তী কিংবা প্রতিকূল অভিকর্ষবর্তী কিংবা অনুকূল জলবর্তী। আশা করছি এই স্লাইডটা কমপ্লিট হয়ে গেছে। নোট, আচ্ছা। হুম, এখানে আঁকতে হবে তাহলে এটা। এটা হচ্ছে পানি মানে জল, লবণাম্ব উদ্ভিদ। হুম, দেখ, নোটস দিয়ে লেখা আছে যে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরের দিকে বৃদ্ধি প্রাপ্ত হয়। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যেটা বলতে যাচ্ছি আমি। লবণ, এখানে জানতে হবে লবণাম্ব উদ্ভিদ কাদের বলে। লবণাম্ব উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ কাদের বলে? এখানে লবণাম্ব শব্দের মধ্যে লবণ শব্দটা আছে না? যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত অঞ্চলে জন্মায় বা যে সমস্ত অঞ্চলে লবণের পরিমাণ বেশি আছে, ওই এলাকার উদ্ভিদদের বলা হয় লবণাম্ব উদ্ভিদ। এবার লবণ কোথায় থাকে? আমরা জানি খাল, বিল, পুকুর, নদী, ঝর্ণা, এগুলোর জল হচ্ছে মিঠা।
কিন্তু সমুদ্রের জল হচ্ছে নোনতা। তো যেমন নদীর তীর থাকে অমনি করে ভাব সমুদ্রের তীর থাকে কিংবা উপকূলবর্তী এলাকা থাকে। সমুদ্রের কিনারাকে বলা হয় উপকূলবর্তী এলাকা। তো সমুদ্রের উপকূলবর্তী এলাকায় জল থাকে, জলের মধ্যে লবণ থাকে, আর সেখানে গভীরতা কম থাকায় সেই জলের মধ্যে কিছু উদ্ভিদ জন্মায়। অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী এলাকায় লবণাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? লবণাম্ব উদ্ভিদ। কি বলা হয়? লবণাম্ব উদ্ভিদ। সমুদ্রের উপকূলবর্তী এলাকায় লবণাক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় লবণাম্ব উদ্ভিদ। তাহলে ওই এলাকাগুলোতে লবণের পরিমাণ বেশি থাকে। আর লবণের পরিমাণ যদি বেশি থাকে, এমনি করে ভাব, যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে এদের শ্বাস নিতে অসুবিধা হবে। এমনি করে ভাব, যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে এদের শ্বাস নিতে অসুবিধা হবে। মানুষ বেঁচে থাকার জন্য শ্বাস নেই, হয় মুখ দিয়ে কিংবা নাক দিয়ে, তাই তো? যে মানুষ বেঁচে বেঁচে থাকার জন্য মুখ দিয়ে কিংবা নাক দিয়ে শ্বাস নেয়। এই গাছকে বেঁচে থাকতে গেলেও শ্বাস নিতে হবে, কিন্তু এর জলে মানে এই যেখানে আছে সেখানকার জলে লবণের পরিমাণ বেশি, তাই ওর শ্বাস নিতে অসুবিধা হয়, শ্বাস নিতে পারে না। তাই এই উদ্ভিদ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বা নিজেকে টিকিয়ে রাখার জন্য বা নিজের লাভের জন্য এই উদ্ভিদের মূলগুলা মাটির উপরের দিকে চলে আসে। আমরা নর্মালি কি জানি? যা আমরা জানি যে গাছের মূল নর্মালি মাটির ভিতরের দিকে যায়। গাছের মূল, তোরা যে আশেপাশে যে সমস্ত উদ্ভিদগুলো তোরা দেখেছিস, সে সমস্ত উদ্ভিদের মূল মাটির নিচে থাকে। কিন্তু এই লবণাম্ব উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে মাটির উপরে আসে। ঠিক আছে? কেন আসছে? শ্বাস নেওয়ার জন্য। কেন আসবে? শ্বাস নেওয়ার জন্য। তাহলে এগুলা এগুলা এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে মূল। এগুলো কি? এগুলো হচ্ছে মূল। এগুলো কি? এগুলো হচ্ছে মূল। তাহলে লবণাম্ব উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায় না মাটির উপরের দিকে যায়? তাহলে মাটির উপরের দিকে যায়। তাহলে লবণাম্ব উদ্ভিদের মূল কোন দিকে যাচ্ছে? মাটির উপরে যাচ্ছে, মাটির উপরের দিকে যায়। কিন্তু সাধারণ সাধারণ উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায়। মাটির নিচে যায়। এখানে দুই রকমের কন্ডিশন দেখ। তাহলে লবণাম্ব উদ্ভিদের মূল শ্বাস নেওয়ার জন্য মাটির উপরের দিকে উঠে আসে, কিন্তু সাধারণ উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায়। মাটির নিচের দিকে যায় সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে বলছি আমি। সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে মূল মাটির নিচের দিকে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? নিচের দিকে অভিকর্ষ কাজ করে আর নিচের দিকে মূল যায়। তার মানে কি? অনুকূল অভিকর্ষবর্তী। অনুকূল অভিকর্ষবর্তী। আমার আশেপাশের কিংবা সাধারণ উদ্ভিদের মূল মাটির নিচের দিকে যায়, নিচের দিকে অভিকর্ষ কাজ করে, ওই জন্য কি লিখছি? অনুকূল অভিকর্ষবর্তী। কিন্তু লবণাম্ব উদ্ভিদের মূল মাটির উপরের দিকে যাচ্ছে না, মাটির উপর আসছে না। তাহলে মাটির উপরের দিকে যদি আসে তাহলে কি বলবো? প্রতিকূল প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রতিকূল অভিকর্ষবর্তী।
তাহলে প্রশ্ন আসতে পারে, কোন উদ্ভিদের মূল প্রতিকূল অভিকর্ষবর্তী হয়? লবণাম্ব উদ্ভিদ। লবণাম্ব উদ্ভিদের একটা উদাহরণ দেওয়া আছে, সুন্দরী। এখানে সুন্দরী বলতে কোনো মাইয়া লোককে বোঝানো হয় না, এখানে সুন্দরী মানে গাছকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এর কোনো মেয়ে ভাবিস না যে সুন্দরী বলতে আমাদেরকে বোঝানো হয়েছে, সুন্দরী বলতে গাছকে বোঝানো হয়। তাহলে লবণাম্য উদ্ভিদের একটা উদাহরণ হচ্ছে সুন্দরী গাছ। সেই সুন্দরী গাছ শ্বাস নেওয়ার জন্য তার মূলকে মাটির উপরের দিকে উঠিয়ে নিয়ে আসে। মাটির উপরের দিকে উঠে আসে, তার মানে কি অভিকর্ষের বিপরীত দিকে। অভিকর্ষের বিপরীত দিকে মানে কি? বিপরীত দিকে মানে কি? প্রতিকূল। তাহলে লবণাম্য উদ্ভিদের মূল, লবণাম্য উদ্ভিদের মূল তাহলে কেমন? প্রতিকূল অভিকর্ষবর্তী। আর সাধারণ উদ্ভিদের মূল অনুকূল অভিকর্ষবর্তী। এখানে দেখ যে সুন্দরী গাছের মূল মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই শ্বাসমূলের চলন কেমন? প্রতিকূল অভিকর্ষবর্তী। আর এই মূল মাটির উপরের দিকে উঠে এসে, সুন্দরী গাছের মূল বা লবণাম্য উদ্ভিদের মূল মাটির উপরের দিকে উঠে আসে কিসের জন্য? শ্বাস নেওয়ার জন্য না? তাহলে ওই জন্য এই মূলকে কি বলা হয়? কি বলা হয়? শ্বাসমূল। তাহলে এখানে কি লিখবো? শ্বাসমূল। শ্বাস নেওয়ার জন্য উঠে আসছে, ওই জন্য নাম কি? শ্বাসমূল। এবার প্রশ্ন হয়েছে, মানুষেরা নাক আর মুখ দিয়ে শ্বাস নেয়, অর্থাৎ নাকের ফুটো আর মুখের ফুটো দিয়ে শ্বাস নেয়। তো এই মূলকে বা এই মূলদের যদি শ্বাস নিতে হয় তাহলে এদের মধ্যে ফুটো থাকা দরকার, হ্যাঁ কি না? ধরে এলে যে আমি একটা মানুষের নাকের ফুটো আর মুখের ফুটো বন্ধ করে দিলাম পার্মানেন্টলি ভাবে, আমি একটা মানুষের নাকের ফুটো আর মুখের ফুটো বন্ধ করে দিলাম, ও শ্বাস নিতে পারবে? আর কিছু পারবে না, মরে যাবে। তো আমি কহিলাম যে শ্বাস নেওয়ার জন্য তাহলে ফুটো থাকা দরকার। তো এই সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে এসেছে শ্বাস নেওয়ার জন্য, ওই জন্য কি বলা হচ্ছে? শ্বাসমূল। তাহলে এর মধ্যে তো ফুটো থাকা দরকার, এর মধ্যে ফুটো থাকা দরকার। ফুটো না থাকতে গেলে তো শ্বাস নিতে পারবে না। তাহলে এই ফুটোগুলোকে কি বলা হয়? এই ফুটোগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র। কি বলা হয়? এই ফুটোগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র। তাহলে শুনবি, সুন্দরী গাছ কিংবা লবণাম্ব উদ্ভিদের মূল শ্বাস নেওয়ার জন্য মাটির উপরের দিকে উঠে আসে, ওই জন্য ওদের মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। এই শ্বাসমূলের গায়ে যেই ছোট ছোট ছিদ্র থাকে তাদের কি বলা হয়? শ্বাস ছিদ্র। এই ছিদ্র দিয়েই শ্বাস, এই ছিদ্র দিয়েই শ্বাস নেবে। কারণ মানুষ মুখ আর নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করে, অমনি করে ভাব শ্বাসমূলের গায়ে যে ছিদ্রগুলো আছে ওর মধ্য দিয়েই শ্বাস ঢুকবে, এদের মধ্য দিয়েই শ্বাস ঢুকবে। আশা করছি এটা কমপ্লিট। লেখা আছে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই শ্বাসমূলের চলন কেমন? প্রতিকূল অভিকর্ষবর্তী। তারপর দিয়েছে পরাগযোগের পর ডিম্বকের দিকে পরাগনালীর বৃদ্ধির কেমোট্রপিক চলনের ফলে ঘটে। আহ, এটা বুঝতে গেলে বলছি, এখানে এখন পরাগযোগ সম্পর্কে আলোচনা করছি না, ডিম্বক সম্পর্কে আলোচনা করছি না, এটা 3 নম্বর চ্যাপ্টার আছে, হ্যাঁ 2 নম্বর চ্যাপ্টার সম্ভবত। তবে এটা আলোচনা করছি পরাগনালীর বৃদ্ধি কেমন, কেমোট্রপিক চলনের উদাহরণ। তাহলে এখন আমাকে এটা মিটাতে হবে আই থিঙ্ক। হুম, একটু জাস্ট ধৈর্য ধরো। হুম, বাস।
এখান থেকে পরাগনালীর বৃদ্ধি কেমন চলনের ফলে ঘটে? কেমোট্রপিক চলনের ফলে ঘটে। একটা দাগ দিবি। হুম। এবার আমি দেখানোর চেষ্টা করছি, এটা হয়েছে, সরি, এটা হচ্ছে পরাগ রেণু। এটা কি? এটা হচ্ছে পরাগ পরাগ রেণু। বাস। দেখ, মানে আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করছি পরাগনালীর বৃদ্ধি কেমোট্রপিক চলনের ফলে ঘটে। কেমো মানে কি তোরা জানিস? কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। তোরা জানিস কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। এখানে পরাগনালী আর এখানে কেমোট্রপিক। তো উদ্ভিদের মধ্যে পরাগ রেণু থাকে, পরাগ রেণুর মধ্যে পরাগনালী নির্গত হয়। এমনি করে ভাব, উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ রেণু থাকে, এই পরাগ রেণু থেকে একটা নালী নির্গত হয়, যেটাকে বলা হয় পরাগনালী। যেটাকে কি বলা হয়? পরাগনালী। তো এই পরাগনালীটা আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি, অমনি করে ভাব, এই পরাগনালীটা ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। এই পরাগনালীটা ধীরে ধীরে বাড়বে, তবে এমনি এমনি বাড়বে না। এই পরাগনালী এমনি এমনি বাড়বে না। এই পরাগনালীকে যদি বাড়তেই হয়, তাহলে এক ধরনের রাসায়নিক পদার্থের দরকার হয়, যেটার নাম হচ্ছে বোরন ইনোসিটাল সুগার কমপ্লেক্স। তোদের বইয়ে নাই। যে এমনি করে ভাব, যে উদ্ভিদের মধ্যে পরাগরেণু থাকে, পরাগরেণুর থেকে পরাগনালী নির্গত হয়, পরাগরেণু থেকে পরাগনালী নির্গত হয়, আর এই লম্বা পরাগনালীটা ধীরে ধীরে বড় হবে কিংবা বৃদ্ধি পাবে। এমনি এমনি পাবে না, রাসায়নিক পদার্থের জন্য বৃদ্ধি পাবে। কেমো মানে রাসায়নিক পদার্থ। তাহলে পরাগনালীর বৃদ্ধি আর রাসায়নিক পদার্থের ফলে ঘটে, ওই জন্য লেখা আছে কেমোট্রপিক চলন। তাহলে পরাগনালীর বৃদ্ধি কোন প্রকার চলনের মধ্যে পড়ছে? কেমোট্রপিক চলন। আশা করছি বুঝাতে পেরেছি। এর ডিটেলস, পরাগযোগ, ডিম্বক, এর ডিটেলস আই থিঙ্ক এর পরের চ্যাপ্টারে আছে, তখন ভালো করে এই ব্যাপারটা বোঝানো যাবে। এখন এখন এতটুকুই, এখন এই চ্যাপ্টারের জন্য এতটুকুই ঠিকঠাক, যে উদ্ভিদের মধ্যে পরাগরেণু থাকে, পরাগরেণু থেকে পরাগনালী নির্গত হয়, আর এই পরাগনালী রাসায়নিক পদার্থের জন্য ধীরে ধীরে বড় হয়। এবার দেখব ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক মানে তোরা জানিস, ন্যাস্টিক মানে কি? তীব্রতা। ন্যাস্টিক মানে, ন্যাস্টিক মানে হয়েছে তীব্রতা। ন্যাস্টিক মানে তীব্রতা। বলছে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হবে না, উদ্দীপকের তীব্রতা দ্বারা ঘটবে। উদ্দীপকের
তীব্রতা দ্বারা উদ্ভিদাঙ্গের চলন ঘটলে সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে তীব্রতা, উদ্দীপকের তীব্রতা দ্বারা উদ্ভিদের চলন ঘটলে সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। কি বলা হয়? ন্যাস্টিক চলন। এবার ন্যাস্টিক চলন এখানে 4 রকমের দেওয়া আছে: ফটোন্যাস্টিক চলন, কার্বোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন। প্রত্যেকটার মানে বুঝিয়েছিলাম আমি, বা একটু আগেই বলেছি যে ফটো মানে আলো, থার্মো মানে তাপ, সিসমো মানে আঘাত বা স্পর্শ, কেমো মানে রাসায়নিক পদার্থ। এবার নেক্সট স্লাইড। ফটোন্যাস্টিক, ন্যাস্টিক মানে তীব্রতা, ফটো মানে আলো। আলোর তীব্রতা দ্বারা উদ্ভিদাঙ্গের চলন ঘটলে সেটাকে বলবো ফটোন্যাস্টিক চলন। বইয়ে হয়তো ভদ্র ভাষায় লেখা হয়, তোরা নিজের মতো করেও পারলে লিখে দিবি। লেখা আছে, তোরা চাইতে গেলে এটা লিখতে পারিস কিংবা ডাইরেক্ট লিখবি। আলোর তীব্রতা দ্বারা যে ন্যাস্টিক চলন ঘটে তাকে ফটোন্যাস্টিক চলন বলে, আলোর তীব্রতা। এবার এই ফটোন্যাস্টিক চলনের দুটো প্রকারভেদ দিয়েছে। এটা ভাব, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা 2 নাম্বার, এমনি করে ভাব। এখানে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই ফটোন্যাস্টিক চলনের আবার দুটো ভাগ দিয়েছে। দুটো ভাগ, একটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন আর একটা নেগেটিভ। হুম, পরের পেজেই যাই। হ্যাঁ, এই ফটোন্যাস্টিক চলনের দুটো ভাগ, একটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন আর একটা নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। তো প্রথম ডেফিনেশন ফটোন্যাস্টিক চলন ওটা বলে দিয়েছি। আলোর তীব্রতা দ্বারা যেই ন্যাস্টিক চলন ঘটে সেটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলনের আবার 2 রকমের প্রকারভেদ আছে। একটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন, একটা হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। পজিটিভ মানে কি বলেছিলাম? এইখানে পজিটিভ আর এইখানে নেগেটিভ মানে একটু আলাদা। পজিটিভ মানে এখানে বেশি, পজিটিভ মানে বেশি, আর নেগেটিভ মানে কম। সিম্পল জিনিস, পজিটিভ সাইন যদি কোনো কিছুর পরে যদি পজিটিভ সাইন লাগায় তার মানে বেশি হইবে। তোরা অঙ্ক করছিস, এটা বাচ্চাদের পড়া। কোনো সংখ্যার পরে যদি পজিটিভ লাগায় তার মানে বাড়বে, নেগেটিভ লাগাইতে গেলে কমবে। সিম্পল জিনিস। প্লাস সাইন থাকতে গেলে বাড়বে, নেগেটিভ সাইন থাকতে গেলে কমবে। ঠিক আছে? তো বলছে অন্যরকম লাগছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখানে বলেছে বেশি আর কম। এখানে জাস্ট এ মিনিট, আমি একবার বোঝানোর চেষ্টা করছি। বেশি আর কম ফোটার ক্ষেত্রে বলা হচ্ছে ফুল ফুল ফোটার ক্ষেত্রে, ফুল ফোটার ক্ষেত্রে, ফুল ফোটার ক্ষেত্রে, ফুল ফোটার ক্ষেত্রে যদি আলো বেশি থাকে, এটা ফুল ফোটার ক্ষেত্রে আলো বেশি, ফুল ফোটার ক্ষেত্রে আলো কম।
এই পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা, এই পজিটিভ ফটোনেস্টিক আর নেগেটিভ ফটোনেস্টিকের ব্যাপারটা ফুল ফুটার ক্ষেত্রে আমি বলবো মেইনলি। কার ক্ষেত্রে বলছি? ফুল ফুটার ক্ষেত্রে। ফুল ফুটার ক্ষেত্রে বেশি আলো যদি লাগে, ফুল ফুটার ক্ষেত্রে যদি বেশি আলো লাগে, তাহলে বন্ধ করার জন্য তাহলে কম আলো লাগবে। যে কোনো একটাকে কোড করব, এখানে আমি যে কোনো একটাকে কোড করব। এই পুরো ব্যাপারটা একটু ভালো করে যদি বোঝানোর চেষ্টা করি, এখানে এখানে last time ফুল ফুল ফোটা এখানে দেখে পুরো ব্যাপারটা এখানে বোঝাচ্ছে ফুল ফোটাকে কেন্দ্র করে। তো ফুল ফোটাতে যদি বেশি আলো লাগে, তাহলে ফুল বন্ধ করতে, ফুল ফোটা বন্ধ ফুল ফোটাতে যদি বেশি আলো লাগে আর ফুল মুদে যেতে গেলে যদি কম আলো লাগে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন। পজিটিভ ফটোন্যাস্টিক চলন। ফুল এদিকে ফোটা, এদিকে বন্ধ করা। ফুল যদি বেশি আলোতে ফোটে আর কম আলোতে যদি বন্ধ হয়, তাহলে পজিটিভ ফটোন্যাস্টিক চলন। ফুল যদি ফুল যদি কম আলোতে ফুটে যায়, বেশি আলোতে যদি বন্ধ হয়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক। এই জিনিসটা এখানে লেখা আছে। একটু গন্ডগোল হয়ে গেল যদি এই স্লাইডটাতে, ভালো করে শুনবি। এখানে ফুল ফোটার ব্যাপার পাবো, ফুল ফোটার ব্যাপারটা আলোকে কেন্দ্র করে হইবে, কম আলো আর বেশি আলোর ব্যাপার পাবো। এই 3-4 রকমের জিনিসকে মার্চ করছি। প্রথমে ফুল ফোটার কথা বলবো কার সাপেক্ষে? আলোর সাপেক্ষে। তারপরে আলো কম না বেশি সেটা দেখবো। তো প্রথমে ফুল, ফুল ফুটবে, ফুল বন্ধ হবে। তো ফুল ফুটছে, আলো বেশি লাগছে। ফুল ফোটাতে যদি আলো বেশি লাগে, তাহলে সেই ফুলকে বন্ধ হতে কম আলো লাগবে। এটা হয়ে যাচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন। ফুল ফোটাতে যদি আলো কম লাগে, তাহলে ফুল বন্ধ করতে আলো বেশি লাগবে। এটা হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। এগুলো সব মিটিয়ে দে। এইবার খুবই সহজে ইজিলি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। যে ফটোন্যাস্টিক চলন দুই রকমের, পজিটিভ ফটোন্যাস্টিক চলন আর নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। ফুল ফোটাতে যদি আলো বেশি লাগে, তাহলে বন্ধ করতে কম আলো লাগবে, সেটা হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন। ফুল ফোটাতে যদি আলো কম লাগে, বন্ধ করতে যদি বেশি আলো লাগে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। প্রত্যেকটার উদাহরণ আছে। নেগেটিভ ফটোন্যাস্টিক চলনের উদাহরণ হচ্ছে, নেগেটিভ ফটোন্যাস্টিক চলনের উদাহরণ সন্ধ্যামালতি জুই। পজিটিভ ফটোন্যাস্টিক চলনের উদাহরণ হচ্ছে পদ্ম আর সূর্যমুখী। তাহলে ডেফিনেশন আর উদাহরণ ইম্পর্ট্যান্ট, আর এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। এটা যদি বুঝে যাস, তাহলে এগুলো ডেফিনেশন তোরা নিজেরাই পারবি, খালি এখানে এক্সাম্পলটা মনে রাখতে হবে। এবার এইখানে এবার এইখানে দিয়েছে সূর্যমুখী ফুলের অভিমুখ, সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটাকে বলা হয় হেলিওট্রপিক চলন। বলছি এবার,
ধরলে যে একটা ছুচিন্দর, তাহার নাম হয়েছে শুভঙ্কর। নাম কি? শুভঙ্কর। তার ক্রাশ, তার ক্রাশের নাম হচ্ছে প্রিয়া। নাম কি? প্রিয়া। একটা শুভঙ্কর ছেলে, তার ক্রাশের নাম হয়েছে প্রিয়া, মানে প্রিয়াকে এখনো পটাইতে পারেনি, বাট পছন্দ করে। একটা সুচিন্দর, তাহার নাম শুভঙ্কর, তার পছন্দ করা মাইয়ার নাম হচ্ছে প্রিয়া, কিন্তু এখনো পটেনি। তো শুভঙ্করের ক্রাশ হচ্ছে প্রিয়া। তো একটা জায়গাতে প্রিয়া আছে, আর দূর থেকে শুভঙ্কর দেখছে। তো শুভঙ্করের টেন্ডেন্সি হচ্ছে এরকম, যে যেদিকে আমার সাইয়া প্রিয়া মুখ করে থাকবে, সেদিকে আমি মুখ করে থাকবো। ওটা ভাব, শুভঙ্কর তো মনে মনে প্রিয়াকে পছন্দ করে। যে একটা জায়গাতে প্রিয়া আছে, শুভঙ্কর দূর থেকে একটু দেখছে। তো শুভঙ্কর মনে মনে ভাবছে, যেই দিকে আমার সাইয়া কিংবা ক্রাশ অর্থাৎ প্রিয়া মুখ করে থাকবে, সেই দিকে আমিও মুখ করে থাকবো। মানে আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকবো, বাস। এটা শুভঙ্করের টেন্ডেন্সি। সেম ঘটনা এখানে। যদি সূর্যমুখী ফুল আর সূর্য, এরা যদি কথা কহিতে পারত, তাহলে কি কহিত? সূর্যমুখী ফুল আর সূর্য, এরা যদি কথা কহিতে পারত, তাহলে সূর্যমুখী ফুল কি কহিত? যে সূর্য যেই দিকে থাকবে, আমি সেই দিকে মুখ করে থাকবো। সূর্য যদি এদিকে থাকে, তাহলে আমি এইদিকে মুখ করে থাকবো। সূর্য যদি সামনে থাকে, তাহলে আমি সামনে মুখ করে থাকবো। সূর্য যদি এদিকে থাকে, তাহলে আমি আমি এদিকে মুখ করে থাকবো। অর্থাৎ সূর্যমুখী ফুলের বক্তব্য একদম একটাই থাকবে, যেই দিকে সূর্য থাকবে ওই দিকে আমি মুখ করব। তাহলে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলের যেটা মুখ, সেটা সবসময় কার দিকে থাকবে? সূর্যের দিকে থাকবে। ওই জন্য নামটা সূর্য পড়েছে রে, সূর্যমুখী। অর্থাৎ সবসময় সূর্যের দিকে মুখ করে থাকবে। তাহলে সূর্যমুখী ফুলের অবস্থানটা কার উপর নির্ভর? সূর্যের অবস্থানের উপর নির্ভর। সূর্যের অবস্থান যেদিকে থাকবে, সূর্যমুখী ফুল সেই দিকে থাকবে। সূর্যমুখী নামটা এমনি এমনি পড়েনি, কারণ এমন ফুল যেটা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকছে। ওটাই লেখা আছে যে সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। একে হেলিওট্রপিক চলন বলে। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, থার্মোনেস্টিক। থার্মো মানে তাপ, এটা আমি আগেই কহেছি তোদের। অর্থাৎ তাপের প্রভাবে যে ন্যাস্টিক চলন ঘটবে, সেটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। বলেছি, উদাহরণ দেওয়া আছে এখানে। টিউলিপ ফুলের পাপড়ি বেশি আলোতে ফুলে যাবে, আর কম আলোতে বন্ধ হয়ে যাবে কিংবা মুদে যাবে। থার্মোনেস্টিক চলন, তাপের প্রভাবে যে ন্যাস্টিক চলন ঘটবে, সেটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। লেখা হয়, উদাহরণ লেখা আছে, টিউলিপ ফুলের পাপড়ি বেশি তাপে খুলবে, কম তাপে বন্ধ হয়ে যাবে। এই যে টিউলিপ ফুল, তাপ কম, এখন বন্ধ হয়ে আছে। তাপ কম মানে কি? বন্ধ। তাপ বেশি মানে ফুটে গেছে। ছবি দেওয়া আছে। আর একটা ফটোনাস্টিকের উদাহরণ ছিল। তাহলে এটা থার্মোনাস্টিক চলনের ছবি, যে বেশি তাপে ফুটে গেছে, কম তাপে বন্ধ হয়েছে। আশা করছি এটাও হয়ে গেছে। নেক্সট, সিসমোনাস্টিক চলন। সিসমো মানে কি? সিসমো মানে বলেছিলাম কি? টাচ বা স্পর্শ। সিসমো মানে কি বলেছিলাম? স্পর্শ বা আঘাত, স্পর্শ, ঘর্ষণ, আঘাত ইত্যাদির প্রভাবে যে ন্যাস্টিক চলন সম্পন্ন হবে, সেটা হবে সিসমোনাস্টিক চলন। উদাহরণ দেওয়া আছে, লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলো নুয়ে পড়ে কিংবা মুদে যায়। এটা লজ্জাবতী গাছের পাতা, নর্মাল কন্ডিশন আছে। আমি টাচ করে দিলাম এখানে, সঙ্গে সঙ্গে পাতাটা মুদে গেল।
যদি স্পর্শ না করতাম তাহলে এরকমই থাকতো, স্পর্শ করে দিয়েছি অমনি হয়ে গেল। এবার সিম্পল জিনিস, যে স্পর্শ বা আঘাত দ্বারা যেই ন্যাস্টিক চলন সম্পন্ন হয় সেটাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন। উদাহরণ, লজ্জাবতীর লতার পাতা স্পর্শ করা মাত্র পত্রগুলো নুয়ে পড়ে। কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন পড়ে কি আছে, হ্যাঁ কেমোন্যাস্টিক। কেমো মানে কি? কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। কেমো মানে কি? রাসায়নিক, কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ এখানে উদাহরণ দেওয়া আছে, ইথার, ক্লোরোফর্ম, প্রোটিন। যদি কোনো উদ্ভিদের চলন আর রাসায়নিক পদার্থের জন্য ঘটে তাহলে সেই রকম চলনকে কেমোন্যাস্টিক চলন বলে। এমনি করে ভাব, এখানে ক হবে, যেই ন্যাস্টিক চলন রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটবে সেটাকে বলবো কেমোন্যাস্টিক চলন কিংবা রাসায়নিক ব্যাপ্তি চলন। এখানে রাসায়নিক পদার্থের উদাহরণ দেওয়া আছে, ইথার, ক্লোরোফর্ম, প্রোটিন ইত্যাদি ইত্যাদি। এবার কয়েকটা উদ্ভিদ দেওয়া আছে, এটা হচ্ছে কলসপত্র উদ্ভিদের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে কলসপত্র উদ্ভিদ। কলস, কলসপত্রী উদ্ভিদ। আর এটা হচ্ছে সূর্য শিশির, আই থিঙ্ক সূর্য শিশির এটা, হ্যাঁ। দেখ যে কেমোন্যাস্টিক চলন কোন উদ্ভিদে দেখা যায় উদাহরণ দাও, প্রশ্ন আসতেই পারে। তো সূর্য শিশির আর কলসপত্রী, তাহলে কেমোন্যাস্টিক চলনের ডেফিনেশন আসতে পারে, উদাহরণ আসতে পারে। কোন উদ্ভিদে দেখা যায়? সূর্য শিশির আর কলসপত্রী। মানে এই দুই রকমের উদ্ভিদ এমন কিছু করে যেটা অন্য অন্য উদ্ভিদরা করে না। এটা হচ্ছে কলসপত্র উদ্ভিদের পাতা। এমনি করে ভাব, এটা হচ্ছে কলসপত্র উদ্ভিদের পাতা, এটা কলসপত্র উদ্ভিদের পাতা। এই যে এটাকে বলা হয় আহ, এটা এটা নাম কি ছিল জানো, ভুলে গেলাম মনে হচ্ছে। লিড, যাক একটু পরে মনে করছি। দেখ এখানে লেখা আছে যে সূর্য শিশির, কলসপত্রী প্রভৃতি পতঙ্গভুক্ত উদ্ভিদের পত্র কিনারার বর্তমান আকর্ষকগুলি পতঙ্গের দেহে প্রোটিন সংস্পর্শে এলে এক প্রকার জনলন দেখে যায়, হ্যানা তানা আগেরা বাগেরা। দেখ এটা হচ্ছে সূর্য শিশির। এবার এই যে এই স্ট্রাকচার গুলো দেখছিস তোরা, এগুলো বা এগুলো, এগুলো হচ্ছে আকর্ষ। এগুলো কি? এগুলো হচ্ছে আকর্ষ। আর এর ভিতরে এই ইনসেক্টটা, মাছিটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে পতঙ্গ। এটা, এটা হচ্ছে পতঙ্গ বা ইনসেক্ট। প্রথমে এটা, প্রথমে এটা খোলা অবস্থায় ছিল, মানে এরকম টাইপের কন্ডিশন ছিল, এরকম টাইপের কন্ডিশন, এরকম টাইপের কন্ডিশন। এমনি করে ভাব যে আমার এই দুটো হাত হচ্ছে সূর্য শিশিরের পাতা, ঠিক আছে? এমনি করে ভাব, আঙুলগুলো হচ্ছে আকর্ষ। আঙুলগুলো কি? আঙুলগুলো হয়েছে আকর্ষ। এটা হচ্ছে সূর্য শিশির উদ্ভিদ, আমার এটা হচ্ছে সূর্য শিশির উদ্ভিদ, আমার আঙুলগুলো কি? আকর্ষ। আর এটা হচ্ছে মাছি কিংবা পতঙ্গ। আমার হাত এমনি কন্ডিশনে আছে, ধীরে ধীরে এই মাছিটা আমার হাতের মধ্যে চলে এলো। যখন ঠিকঠাক আমার
এই পেনটা, এই ডিজিটাল পেনটা, এটা হচ্ছে মাছি কিংবা পতঙ্গ। আমার এটা হচ্ছে সূর্য শিশির পাতা। এই পতঙ্গ বা মাছিটা যখন আমার মধ্যে ঠিকঠাকভাবে চলে আসবে, তখন আমি ধীরে 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 এমনি করলো। এমনি যদি করে নিই, তাহলে ও ট্র্যাপ হয়ে গেল, ও আর বেরোতে পারবে না। এমনি করে ভাব, এই দুটো ঢাকনা একটা সময় খোলা অবস্থায় ছিল, এই মাছি এসেছিল, যখন ঠিকঠাক ভাবে ভিতরে ঢুকে গেছে, তখন এমনি করে দেবে, আকর্ষকগুলো এমনি হয়ে গেছে। যদি আকর্ষকগুলো যদি এমনি হয়ে যায়, তাহলে মাছিটা কি বেরোতে পারবে? বেরোতে পারবে না। ঠিক আছে? তো কিছু কিছু উদ্ভিদ কীট পতঙ্গকে এমনি করে ট্র্যাপ করে দিয়ে নিজের চাহিদা পূরণ করে। ঠিক আছে? সেম কন্ডিশন এটাও, যে এটা হচ্ছে কলসের মতো ঢাকনা, এটা হচ্ছে কলস, এটা হচ্ছে ঢাকনা। এই পতঙ্গটা, এই পতঙ্গটা ধীরে ধীরে যখন এর ভিতরে চলে আসবে, তখন এই ঢাকনাটা বন্ধ হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি লিড বলা হয়। কি বলা হয়? লিড। যে এই পতঙ্গটা যখন ধীরে ধীরে এর ভিতরে ঢুকবে, এই কলস টাইপের স্ট্রাকচারে ঢুকবে, তখন এই ঢাকনাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, এটাও বেরোতে পারবে না। তাহলে সূর্য শিশির এবং কলসপত্রী উদ্ভিদ, এই দুটাই উদ্ভিদ পতঙ্গ পতঙ্গদেরকে ধরে দিয়ে নিজের চাহিদা পূরণ করে। নোটস, এখানে বলেছে উদ্ভিদাঙ্গের চলন, আলো ও তাপ। আলো ও তাপ, উদ্ভিদের চলন যদি আলো তাপ উভয়ের সাহায্যেই ঘটে একসঙ্গে, তখন সেটাকে বলা হয় নিকটিন্যাস্টিক চলন। আমরা সেপারেট সেপারেট দেখেছি, হয় তাপের সাহায্যে ঘটছিল, নতুবা আলোর সাহায্যে ঘটছিল, নতুবা জলের সাহায্যে ঘটছিল, নতুবা অভিকর্ষের সাহায্যে ঘটছিল। কিন্তু এইখানে উদ্ভিদঙ্গের চলন শুধুমাত্র আলো দিয়েও হবে না, তাপ দিয়েও হবে না, আলো ও তাপ দুটাকে একসঙ্গেই লাগবে। ওই জন্য লিখেছে উদ্ভিদঙ্গের চলন যখন আলো ও তাপ উভয়ের প্রভাবেই ঘটে, তখন সেটাকে বলা হয় নিকটিন্যাস্টিক চলন। উদাহরণ দেওয়া আছে, তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো বেশি থাকে ও তাপ বেশি থাকে, ওই জন্য খুলে, আর রাত্রিবেলায় অন্ধকার থাকে, তাপ কম থাকে, বন্ধ হয়ে যায়। মানে একটা নর্মাল ব্যাপার, দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকবে, আলো বেশি থাকবে, ওই সময় তেঁতুল গাছের পাতা খুলবে, এই সরি তেঁতুল গাছের পাতা, হ্যাঁ। আর রাত্রিবেলায় বন্ধ হয়ে যায়, কারণ রাত্রিবেলাতে কম আলো আর কম তাপ থাকে। এগুলো সহজ জিনিস, পার্থক্য। তো 3 প্রকার চলনের পার্থক্য: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। আমি বলেছিলাম ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই 3 প্রকার চলনের মধ্যে শুধুমাত্র গমন হয়, শুধুমাত্র গমন কোথায় হয়? ট্যাকটিক চলনে। শুধুমাত্র গমন কোথায় হয়? ট্যাকটিক চলনে। স্থান পরিবর্তন মানে কি? স্থান পরিবর্তন মানে হচ্ছে গমন। স্থান পরিবর্তন ট্যাকটিক চলনে হবে, অর্থাৎ গমন হবে। ট্রপিক চলনে স্থান পরিবর্তন হয় না, হয় না, হয় না। ট্রপিক চলনে কিংবা ন্যাস্টিক চলনে স্থান পরিবর্তন হয় না কিংবা গমন হয় না, কিন্তু ট্যাকটিক চলনে গমন হয়। ট্যাকটিক মানে বলেছিলাম তীব্রতার গতিপথ। ট্যাকটিক মানে কি বলেছিলাম? তীব্রতার গতিপথ। একটু মনে করে দেখ, ট্যাকটিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ের সাহায্যেই ঘটে। ট্রপিক মানে কি বলেছিলাম? ট্রপিক মানে বলেছিলাম গতিপথ বা দিক, এই যে গতিপথ, গতিপথের জন্য হয়। ন্যাস্টিক মানে কি? শুধুমাত্র তীব্রতা, শুধুমাত্র তীব্রতা। এখানে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দুটার সাহায্যে ট্যাকটিক চলন ঘটে। ট্রপিক চলন শুধুমাত্র গতিপথ বা দিক অনুসারে ঘটে, ন্যাস্টিক চলন শুধুমাত্র তীব্রতার সাহায্যে ঘটে। হরমোনের ভূমিকা, তার মানে এইখানে অক্সিন হরমোন কাম করবে না, ট্যাকটিক চলনে অক্সিন হরমোন কাম করবে না, কিন্তু ট্রপিক চলনে কাম করবে, ন্যাস্টিক চলনে কাম করবে না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে,
ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই তিন প্রকার চলনের মধ্যে কোন প্রকার চলনে অক্সিন হরমোনের ভূমিকা আছে? উত্তর হবে ট্রপিক চলন। কিংবা অক্সিন হরমোন কোন প্রকার চলন নিয়ন্ত্রণ করে? ট্রপিক চলন। কিন্তু ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনে ট্রপিক হরমোন লাগে না। এটা এক প্রকারের সামগ্রিক চলন। সামগ্রিক চলন মানে কি? স্থান পরিবর্তনের কথাটাই বোঝাচ্ছে। বক্র চলন মানে কি? স্থান পরিবর্তন হবে না, অঙ্গ প্রত্যঙ্গ আঁকা বাঁকা হবে। আমি প্রথমেই বলেছিলাম বক্রতা জনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন। উদ্ভিদের কোনো একটা অংশ বেশি বৃদ্ধি পাবে, কোনো একটা অংশ কম বৃদ্ধি পাবে, অর্থাৎ উদ্ভিদ বেঁকে যাবে। ওই তো উদ্ভিদের আঁকা বাঁকা চলনটাই হচ্ছে বক্র চলন। আর সামগ্রিক চলন মানে এখানে স্থান পরিবর্তনের কথা বলছে। একটা করে উদাহরণ আছে। তো এখান থেকে প্রশ্ন কেমনি আসতে পারে? সিম্পল প্রশ্ন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের পার্থক্য আসতে পারে। কিংবা এখান থেকে এমসিকিউ আসতে পারে, কোন প্রকার চলনে গমন সম্ভব, কোন প্রকার চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোনটি বক্র চলন নয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে না যে কোনটি বক্র চলন নয়, তখন উত্তর কি হবে? ট্যাকটিক চলন। এখান থেকে পার্থক্য আসুক, ট্রু ফলস আসুক, কিংবা এমসিকিউ আসুক, তোরা যাতে করে আসতে পারিস। হ্যাঁ, এতক্ষণ আমি ক্লাস করলাম, তোরা আমার সঙ্গে ধৈর্য ধরে ক্লাস করলি, ওই জন্য মন থেকে তোদেরকে 9.5 কেজি থ্যাংক ইউ। ঠিক আছে, তোরা পাশে থাক। ঠিক আছে, ভালো টালো লাগতে গেলে লাইক টাইক শেয়ার ফেয়ার করবি, না লাগতে গেলে করবি না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এর আগের 2 দিন আগে মনে হয় একটা লেকচার আপলোড দিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা লেকচার আপলোড দিতেই থাকবো। ম্যাথামেটিক্স, ফিজিক্স, লাইফ সায়েন্স, বাংলা, ইতিহাস সব শুরু হলো সবে মাত্র। ঠিক আছে, তো তোদের যদি ভালো লাগে ক্লাস করে, তাহলে অবশ্যই লাইক টাইক করবি। আর যদি না লাগে তাহলে করিস না, ঠিক আছে? জোর জবরদস্তি কিছু হয় না। ঠিক আছে, ধন্যবাদ।